নিট পিজি প্রবেশিকা স্থগিত। প্রবেশিকা ঠিক একদিন আগে পরীক্ষা স্থগিত হয়ে গেল। আজই এই প্রবেশিকা পরীক্ষা হওয়ার কথা ছিল। একাধিক প্রবেশিকায় গরমিলের জেরেই এই সিদ্ধান্ত। শীঘ্রই পরবর্তী দিন ঘোষণা করা হবে নিট পিজি প্রবেশিকা। যখন একটা র্যাকেটের সন্ধান পাওয়া যাচ্ছে তখন স্বাভাবিকভাবেই পরীক্ষা বন্ধ রাখাটাই সমীচীন হবে। পরে আবার যাতে কেউ দুর্নীতির প্রকোপে না পড়ে, আবার যাতে নতুন করে মেধা প্রতারিত না হয়, তাহলে 1 মাস পরে যদি পরীক্ষা হয় তাহলে আকাশ ভেঙে পড়বে না। আর নিট নেট বিতর্কে বদল। এনটিএ কর্তা ন্যাশনাল টেস্টিং এজেন্সির ডিজি সুবোধ কুমারকে বদল করা হলো কেন্দ্রের তরফে। নয়া এনটিএ ডিজি হলেন প্রদীপ খারোলা। প্রাক্তন কেন্দ্রীয় সচিব ছিলেন প্রদীপ খারোলা এবং কম্পালসারি ওয়েটিং এ সুবোধ কুমার। আর এনটিএ ডিজি বদল হতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 24 লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে খেলা করে আজকে নিট ইউজি স্ক্যাম যখন পাহাড় প্রমাণ দুর্নীতি একের পর এক পেঁয়াজের খোসার মতো বেরিয়ে আসছে সামনে, 60 লক্ষ টাকা করে প্রশ্ন বিক্রি হয়েছে। অন্যদিকে ইউজিসির এনটিএ পরীক্ষা যেভাবে 9 লক্ষ মানুষের ভবিষ্যৎ নিয়ে খেলা করেছে, তাই পরীক্ষা বাতিল হয়েছে। আজকে এর দায়ভার কখনোই কেন্দ্রীয় সরকার এড়িয়ে যেতে পারে না। কোনো একটা এজেন্সির কোনো পদাধিকারীকে সরিয়ে দিয়ে তারা নিজেদের দায়িত্ব কাছ থেকে ঝেড়ে ফেলতে পারে না। এর দায়ভার কেন্দ্রীয় সরকারকে নিতে হবে। কেন্দ্রের শিক্ষামন্ত্রীকে সর্বসমক্ষে হাত জোর করে ভারতবর্ষের ছাত্র সমাজের কাছে ক্ষমা চাইতে হবে এবং পদত্যাগ করতে হবে। তার সাথে সাথে সুপ্রিম কোর্ট মনিটর ইনভেস্টিগেশনের মধ্যে দিয়ে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যে ডিজিকে ওই পদে রেখে দিয়ে তারপরে যদি তদন্ত চালিয়ে দেওয়া হতো, সেই তদন্তের গতিমুখ পরিবর্তিত হতো না। একদিকে একটা সরকার দুর্নীতিকে বা বিচ্যুতিকে আটকানোর জন্য সরাসরি সিবিআই তদন্তে নির্দেশ দিচ্ছে, সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে, কঠোর আইন প্রণয়ন করেছে, আর অন্যদিকে চোরেদের বাঁচাতে মানুষের দেওয়া ট্যাক্সের টাকা নিয়ে রাজ্য সরকার আজকে দিল্লি যাচ্ছে। আর এবার নজর রাখবো হাওড়ার আন্দুলের দিকে। সেখানে জলাশয় বুঝিয়ে ফেলা হচ্ছে। শুধু বুঝিয়েই ফেলা হচ্ছে না, একের পর এক নির্মাণ হচ্ছে সেখানে। আর জলাশয় বুঝিয়ে কারখানা হচ্ছে, বহুতল হচ্ছে। স্বাভাবিকভাবে নিকাশি ব্যবস্থা বেহাল। দেবাশিস রয়েছেন আমাদের সঙ্গে। দেবাশিস, জলাশয় বুঝিয়ে একের পর এক এই বেআইনি নির্মাণ কারা করছেন? কতদিন ধরে চলছে এই কাজ? দেখো, বেশ কয়েকদিন ধরে অভিযোগ, অর্থাৎ বছর 10 ধরে এই যে এলাকা আন্দুলায় আরগড়ি সহ বিস্তীর্ণ এলাকার যেখানে জল নিকাশি ব্যবস্থা হচ্ছে 16 নম্বর জাতীয় সড়কের ধারে যে হাই ড্রেন, সেই হাই ড্রেনে গিয়ে সেই জল মেশে এবং হাই ড্রেনের আগে রয়েছে বেশ কিছু নয়নজলি এবং ডোবা, যেখানকার এইসব এলাকা থেকে যে ছোট ছোট ড্রেন, সেই ড্রেন থেকে জল গিয়ে মেশে এই বড় বড় ডোবা এবং সেখান থেকে হাইওয়ে দিয়ে পাস হয়। কিন্তু বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে এই যে ডোবাগুলি বা জলাশয়গুলি রয়েছে, জলাভূমি নয়নজুলি রয়েছে, সেগুলিকে পরপরভাবে সেগুলি বিক্রি হয়ে যাচ্ছে বা সেগুলির মধ্যে বেআইনি ভাবে নির্মাণ হচ্ছে। কি হচ্ছে? বড় বড় কারখানা তৈরি হচ্ছে, বড় বড় বহুতল তৈরি হচ্ছে, বিল্ডিং তৈরি হচ্ছে। আর তার অনুমতি দিচ্ছে কারা? পঞ্চায়েত থেকে। পঞ্চায়েত থেকে সেই অনুমতি নিয়ে একের পর এক বিল্ডিং হচ্ছে, যার জেরে নিকাশি ব্যবস্থা কার্যত বেহাল বা নিকাশি ব্যবস্থা পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। এবং এই যে এর ফলে সাধারণ মানুষকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই যে সদস্যশক্তি করার পরে মোটামুটি যখন ছিল, সদস্যশক্তি করার আগে যখন মাঠ উদ্বোধন হচ্ছে তখন একটু খেলাধুলা যেত, তারপরে মোটামুটি জল তো সবসময় লেগেই থাকে। আর এই সামনে একটা স্কুল দেখছেন, স্কুলও মোটামুটি জলের বিনিময়ে বাচ্চারা স্কুলে আসতে পারছে না, স্কুলও বন্ধ। অঙ্গনওয়াড়ি কেন্দ্র, অঙ্গনওয়াড়ি কেন্দ্র এটা কতদিন বন্ধ থাকে? বন্ধ বলতে কি, জল লাগবে না তো কি খুলবে, বন্ধই থাকে বলে চললো। যদি 12 মাসে একটা বছর মোটামুটি 10 মাস বন্ধ, 2 মাস খোলা। মাঠটায় লোক ভর্তি থাকতো সবসময়, শুকনো। এই সময় এখন এই জলে এই 10 বছর, গত 10 বছর 12 বছর জলে ভরে যাচ্ছে এই কারখানা হতে। সেই জায়গায় যত আন্দুল চত্বরের জল এসে সব এখানে বসে ওই জল বসে থাকে দীর্ঘদিন, ছেলেরা আর খেলাধুলো করতে পারতে না। আর এই বেহাল নিকাশি ফলে বছরভর জলমগ্ন থাকে গোটা এলাকা এবং মানুষ আজ বিক্ষোভে নেমেছিল সেখানকার সাধারণ মানুষ। আবারও দেবাশিসের কাছে ফিরবো। দেবাশিস, যে প্রশ্নটা উঠে আসে যে পারমিশন কি করে পাওয়া গেল, আর তার থেকেও বড় বিষয় স্থানীয় প্রশাসন, তারা এই মুহূর্তে কি বলছেন?
দেখো অবশ্যই এই অনুমতি নিয়ে কিন্তু অবশ্যই সেখানে নিজেদের মধ্যে গোষ্ঠীকন্দল, পঞ্চায়েতের গোষ্ঠীকন্দলও প্রকাশ্যে আসছে এবং সাধারণ মানুষের দাবি তারা 2021-এর পর থেকে একাধিকবার তারা আবেদন জানিয়েছিল যাতে এই নর্দমা বা যে নিকাশি ব্যবস্থা সেটিকে ঢেলে সাজানো হোক, যেই এলাকায় বিল্ডিং হচ্ছে তার পাশাপাশি সেখানে নালা তৈরি করে জল বার করার হোক, কিন্তু তারপরেও পঞ্চায়েতের করেনি। আর এই অনুমতি নিয়ে কিন্তু বর্তমান যে পঞ্চায়েতের প্রধান তার দাবি যে বিগত যে বোর্ড ছিল তারা এই কাজগুলি করে গেছে, নতুন যে বোর্ড তাদের তরফ থেকে কোনো রকম কোনো অনুমতি নতুন করে দেওয়া হয়নি। কিন্তু বিগত পঞ্চায়েতের উপরে দোষ চাপিয়ে কার্যত গা ঢাকা দিতে চাইছেন এখনকার পঞ্চায়েত। তবে এখনো সেইখানে একাধিক বা বিল্ডিং তৈরি হচ্ছে, বিভিন্ন নতুন নতুন কারখানা তৈরি হচ্ছে এই জাতীয় সড়কের ধারে। ফলে সমস্যা সাধারণ মানুষ দফায় দফায় প্রায়শই আমরা দেখি এই আন্দুল পঞ্চায়েতে ঘেরাও করছে, সেখানে কার্যত পুলিশ গিয়ে সমস্যা মেটানোর চেষ্টা চালায়। তবে আশ্বাসটা আসে পঞ্চায়েত এবং প্রশাসনের তরফ থেকে, সেই আশ্বাসে আর চিড়ে কিন্তু ভেজে না স্থানীয় বাসিন্দাদের। ফলে তারা বিক্ষোভে অনড় এবং এখনো পর্যন্ত সেই মানুষকে কিন্তু রীতিমতো ভুগতে হচ্ছে জমা জলে, যাদের নিজেদের পয়সায় বাড়ি ঢুকতে গিয়ে বাসের সাঁকো তৈরি করতে হচ্ছে। দেবাশিস। এখনই জল, একটা আধ ঘন্টা বৃষ্টি হলে জল ঢুকে যাবে। আর এখানে পার ডে 60,000 লিটার জল ওইদিকে ছেড়ে দিচ্ছে, আমরা কোথায় যাবো? মেম্বাররা জিতছে, কারখানায় চলে যাচ্ছে, বেআইন হয়ে ফ্ল্যাট কিনছে, ফ্ল্যাটের কাছে পয়সা নিয়ে এসছে। যে ফ্ল্যাটের ম্যানেজার সে বলছে পঞ্চায়েতকে টাকা দিয়েছি, পঞ্চায়েতে টাকা দিয়েছি, কাজ হবে। আর আমরা ডুববো কেন? আপনার যে জলটা যাবে আমরা ডুববো কেন? আপনার জলটা কোথায় যাবে? তবে পঞ্চায়েত অবশ্য দায় চাপাচ্ছেন আগের পঞ্চায়েতের উপর। ভ্যাসেল লাগিয়ে আমাদের একটা কাটানোর ব্যবস্থা চলছে, ওটা আমরা নিজেরা আন্দুল গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে চাইছি যাতে NH6 রোড দিয়ে জলটা বেরিয়ে যায়, কারণ আমাদের ওইটাই হচ্ছে মেন ড্রেন। NH6 জঙ্গলপুরের যে ড্রেনটা আছে ওই ড্রেনটা আমরা ভ্যাসেল লাগিয়ে খুব তাড়াতাড়ি দ্রুত আমরা এটা পরিষ্কার করব এবং ওটার অ্যামাউন্ট প্রায় 30 লাখ। আর এবার দেখাবো ইংরেজবাজার পুরসভার তরফ থেকে উচ্ছেদ অভিযান, জবরদখল, আর সেই জবরদখলই উচ্ছেদ পুরসভার। দেখুন। চলো ভাই, এখান থেকে চলো, চলো একদম। আমরা আইনজীবীও নিয়ে নিচ্ছি। সেবক রয়েছেন আমাদের সঙ্গে। সেবক, জবরদখলে উচ্ছেদ পুরসভার একেবারে পুরো প্রধান নিজে নেতৃত্ব দিয়ে এই উচ্ছেদ অভিযানে ছিলেন। একদমই, দেখো রবিবার সকাল থেকে আমরা যে ছবি দেখলাম মালদা শহরের প্রাণকেন্দ্র বলে পরিচিত মকদুমপুর এলাকায়, যেখানে রাস্তায় জবরদখল উচ্ছেদ অভিযানে পুরসভার অভিযান, যে অভিযানের নেতৃত্বে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী। মকদুমপুর এলাকা যেটা বলছিলাম শহরের অন্যতম ব্যস্ততম এলাকা, এখানে পুরসভার বাজার রয়েছে, দৈনিক বাজার রয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছিল দৈনিক বাজার ছেড়েও রাস্তার উপরে বাজার নিয়ে বসছিলেন দোকানিরা। শুধু তাই নয়, রাস্তার উপরে অবৈধ জবরদখল, পার্কিং চলছিল, ফলে গুরুত্বপূর্ণ রাস্তা ক্রমশ সংকীর্ণ হয়ে যাচ্ছিল। এখানে একাধিক নার্সিং হোম, স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, ফলে অ্যাম্বুলেন্স সহ গুরুত্বপূর্ণ যানবাহন চলে। বারবার বলেও কাজ হচ্ছিল না ব্যবসায়ীদের একাংশকে, এমনটাই অভিযোগ। এরপরেই কিন্তু সকাল থেকে অভিযান পুরসভার এবং চেয়ারম্যানের নেতৃত্বে অভিযানে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে রাস্তার উপর জবরদখল করে কোনো যানবাহন রাখা যাবে না। পার্কিংকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, পুরসভার নির্দিষ্ট পার্কিংয়ে যানবাহন রাখা যাবে এবং যারা ব্যবসায়ীরা বাজার দোকানের রাস্তায় জিনিসপত্র রেখে ব্যবসা করেছিলেন তাদেরকেও কিন্তু সতর্ক করে তুলে দেওয়া হয়েছে। সেবক, একটা বিষয় জানতে চাইবো যে কবে থেকে এই মানুষগুলো এখানে দোকান নিয়ে বসে বা পার্কিং কবে থেকে রাখা হয়? পার্কিং এর ক্ষেত্রে তো একটা জায়গা দেখা হলো, কিন্তু এই মানুষগুলো এবার কি অন্য কোথাও বসবে? দেখো, এখানে পুরসভার নির্দিষ্ট বাজার রয়েছে, বাজারেও অনেকের দোকান রয়েছে, এরপরেও অনেকে কিন্তু রাস্তায় দোকান নিয়ে বসছিলেন, সবজি ফল এসব নিয়ে বসছিলেন, কারণ পথ চলতি মানুষের মধ্যে কেনাবেচা করতে খদ্দের পেতে সুবিধা হয়, এই একটা সমস্যা রয়েছে। এর পাশাপাশি অনেকেই করছিলেন যে এখন আমের মরশুম মালদাহের ফলে দৈনিক দোকান বাড়ছিল, প্রায় প্রতিদিনই নতুন নতুন ব্যবসায়ী, তারা কেউ ঠেলা গাড়ি করে, কেউ রাস্তার উপরে জিনিসপত্র নিয়ে বসছিলেন। কবে থেকে বসে সেবা, কতদিন ধরে?
দেখো অনেকেই রয়েছে যারা বেশ কয়েক মাস ধরে করছেন, আবার দিন দিন কিন্তু এই সংখ্যাও বাড়ছিল, ফলে উচ্ছেদ অভিযান চালানো প্রয়োজন ছিল, রাস্তা দখলমুক্ত করা প্রয়োজন ছিল, এমনটাই কিন্তু পুরসভা জানাচ্ছে। এবং যারা ব্যবসায়ী রয়েছেন তারা নির্দিষ্ট জায়গায় বসবেন, এবং যাদের এখনো কোনো নির্দিষ্ট জায়গা নাই সেক্ষেত্রে কি বিকল্প ব্যবস্থা করা যাবে সেসব নিয়েও পুরসভা চিন্তা ভাবনা করছে, কিন্তু রাস্তা জবরদখল করা যাবে না এমনটাই পুরসভা বার্তা দিয়েছে। বেশ বেশ সেবক। নিউজ 18 বাংলার খবরের জের ব্যান্ডেলে পরিষ্কার করা হলো ভ্যাট, পরিষ্কার হলো পুরসভা ও পঞ্চায়েতের যৌথ উদ্যোগে। হুগলির ব্যান্ডেল, এখানেই জিটি রোডের পাশে ভ্যাট। সেই ভ্যাটই দীর্ঘদিন ধরে পরিষ্কার হতো না বলে অভিযোগ। জমে থাকা আবর্জনায় জেরবার হচ্ছিলেন স্থানীয়রা, দুর্গন্ধে নাবিশ্বাস ওঠার জোগাড়। লাস্ট পরিষ্কার হয়েছিল মার্চ মাসে, তারপরে আজকে হয়ে গেল জুন মাস। তার আগে আগুন লেগেছিল, তখন ডিএম অফিস থেকে উদ্যোগ নিয়েছিল, তাই জানুয়ারি মাসে পরিষ্কার হয়েছিল। এবং এখন আপনি দেখুন বাড়ির থেকে ঢোকা বা বেরোনোটা নেক্সট টু ইম্পসিবল, বাড়ির থেকে বেরোতে পারছি না। বেশি কিছু চাইছি না, শুধু পরিষ্কার করুন, গার্বেজ যেটা ফেলছে সেটা সময় মতন তুলুক, এর বাইরে কিছু বলছি না। এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। এবার স্থানীয়দের স্বস্তি দিয়ে সেই ভ্যাট পরিষ্কার হলো। ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েত এবং হুগলি চুঁচুড়া পুরসভার যৌথ উদ্যোগে এদিন ভ্যাটটি পরিষ্কার করা হয়। থ্যাঙ্কস টু নিউজ 18 বাংলা, এটা আজকে আলটিমেটলি পরিষ্কার হলো, মানে মেনি থ্যাঙ্কস। এক্সপেক্ট করবো যে পঞ্চায়েত এটা রেগুলারলি পরিষ্কার করবে, এইটুকুই শুধু বলছি। যে এখানে একটা বোর্ড তো টাঙানো হবেই, যেখানে নোংরা ফেলবেন না, তারপরে আমরা একটা সিসি ক্যামেরা করে দিবে যে আপনারা সিসি ক্যামেরা আন্ডারে আছেন, আর আমি একটা ফাইন বলেও লিখে দেব, যদি আপনারা ধরে পড়লে আমি ফাইন, কিন্তু আমার ব্যান্ডেল পঞ্চায়েতকে ফাইন দিতে হবে। নিউজ 18 বাংলা একটা খবর বেরিয়েছিল ব্যান্ডেল জিটি রোডের ওপরে যে ময়লাটা পড়ে আছে সেটা। ব্যান্ডেল পঞ্চায়েত প্রধান আমাকে খবরের জেরে রিকোয়েস্ট করে, তা সেই জন্যই মাননীয় পৌর প্রধানের নির্দেশে এবং বিধায়ক অসিত মুন্দারকে জানিয়ে আমি আজকে এই কাজটা কমপ্লিট করলাম। যাকে আপনাদের চ্যানেলকে আমরা ধন্যবাদ জানাই, আপনারা এটাকে তুলে ধরেছেন। ব্যান্ডেল থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, নিউজ 18 বাংলা। 5 বিঘার জলাশয় ভরাট, কাঠগড়ায় ধূপগুড়ি পুরসভা। পর্যটন প্রকল্পের নামে ক্লাবের জমি নিয়ে জলাশয় ভরাট করেছে পুরসভা, কিন্তু 10 বছরেও পর্যটন কেন্দ্র তৈরি হয়নি। জমি ফেরতের দাবিতে পথে ক্লাব কর্তৃপক্ষ। এই যে মাঠ দেখছেন, কয়েক বছর আগে এখানে ছিল জলাশয়, কিন্তু ভরাট হয়ে গেছে। কোনো প্রমোটার বা জমি মাফিয়া নয়, জলাশয়ে ভরাট করেছে জলপাইগুড়ি ধূপগুড়ি পুরসভা। ধূপগুড়ির দক্ষিণায়ন ক্লাব ইকো ট্যুরিজম পার্ক তৈরি করতে এই ক্লাবের থেকে জমি নেয় ধূপগুড়ি পুরসভা। 10 বছরেও সেই পর্যটন কেন্দ্র তৈরির কাজ শেষ হয়নি, উল্টে বিশাল জলাশয় ভরাট হয়ে গেছে। এবার জমি ফেরত পেতে ময়দানে ক্লাব কর্তৃপক্ষ। শনিবার ক্লাবের সদস্যরা বিক্ষোভ দেখান। উত্তরবঙ্গের একটা সুনামধন্য দুর্গাপূজা সবাই আসতো দেখতে। এই জলাশয়টাকে ধূপগুড়ি পৌরসভা 2014 সনে আমাদেরকে কথা দিয়ে আমরা জমি দান করি ইকো ট্যুরিজম পার্ক হবে, কিন্তু জলাশয় রেখে ইকো ট্যুরিজমকে পার্ক করবে, কিন্তু সেই পার্কও হলো না, জলাশয়টা বুঝে ফেললো। আমরা এর প্রতিবাদে আমরা আমাদের জায়গা আমরা ফেরত চাচ্ছি। ক্লাব কর্তৃপক্ষের দাবি, 2014 দক্ষিণায়ন ক্লাবের সঙ্গে চুক্তি হয় ধূপগুড়ি পুরসভার। ঠিক হয় ক্লাবের জমিতে পর্যটন কেন্দ্র তৈরি করবে পুরসভা। পর্যটন কেন্দ্র থেকে আয়ের 30% পাবে ক্লাব। সেই মতো ধূপগুড়ি পুরসভাকে 7.5 বিঘা জমি দান করা হয়। এর মধ্যে 5 বিঘার জলাশয় ছিল, সেটা ভরাট করেছে পুরসভা। বাকি জায়গার কিছু অংশে নির্মাণ কাজ শুরু হলেও শেষ হয়নি। 2014 চুক্তির পর 10 বছর কেটে গেছে, পর্যটন কেন্দ্র তৈরির কাজ শেষ হয়নি। এবার চুক্তি বাতিলের দাবিতে সরব ক্লাব কর্তৃপক্ষ। যে কন্ডিশনগুলো ছিল তার মধ্যে সবচেয়ে বড় কন্ডিশন ছিল যে যদি তারা ইকো ট্যুরিজম পার্ক করতে না পারে তাহলে জমি ক্লাবকে ফেরত দিতে বাধ্য থাকবে। 10 বছর হয়ে গেল, তারা কাজ শুরু করার পরে খানিকটা কাজ করে কাজ বন্ধ করে দেয়, আর বোর্ড চেঞ্জ হওয়ার পরে আর কোনো কাজ করে না, যার ফলে এখন আমরা আমাদের জায়গা ফেরত পেতে চাই শর্ত অনুযায়ী, যার জন্য আমরা
নতুন করে আন্দোলন করছি। পার্কের সিদ্ধান্ত এগ্রিমেন্ট হয়ে ওখানে একটা পার্ক হওয়ার কথা, কিন্তু পরবর্তীতে যেহেতু বোর্ড চেঞ্জ হয়ে গেছে, 5-7 বছর ধরে কাজটা স্থগিত আছে। এখন কাজটা অর্থের জন্য হচ্ছে না। কাজ কি শুরু হয়েছিল? কাজ শুরু হয়ে গেছিলো, কাজের জন্য এস্টিমেট করা হয়েছিল, কাজের জন্য স্যাংশন টাকাও আছে, এখনও টাকা পড়ে আছে, কোনো কারণে নতুন করে কাজটা শুরু করতে পারেনি। পর্যটন প্রকল্প নিয়ে ক্লাব এবং পৌরসভার দ্বন্দ্ব, মুখ খুলতে নারাজ ধূপগুড়ি পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান। জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। আর ওয়েদার আপডেটে নজর রাখতেই হচ্ছে, বর্ষা এসে গেলেও দক্ষিণবঙ্গে এখনই কিন্তু সেভাবে বৃষ্টি হবে না। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে, তবে তার আগে পর্যন্ত কি পরিস্থিতি থাকবে বিশ্বজিতের কাছ থেকে জানবো। বিশ্বজিৎ, দেখো, দক্ষিণবঙ্গে যে পরিস্থিতি, তাতে বর্ষা এলেও এখন কার্যত বৃষ্টির বিরতি বলা যায়। আজ এবং আগামী কাল আবারও রৌদ্র করজ্জ্বল আবহাওয়া থাকবে। কোথাও আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। হালকা বৃষ্টি দু এক জায়গায় স্থানীয়ভাবে হতে পারে, তবে আজ ও কাল আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে, কারণ প্রচুর জলীয় বাষ্প থাকছে। তবে মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে, ক্রমশ বৃষ্টির পরিমাণ বাড়বে। তবে ভারী বৃষ্টি এ সপ্তাহে অন্তত নেই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। ভারী বৃষ্টি, বর্ষা এলেও ভারী বৃষ্টি আপাতত 5-6 দিনের মধ্যে সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে উত্তরবঙ্গে যদি আমরা দেখি, উত্তরবঙ্গেও প্রবল বৃষ্টি হচ্ছিল, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছিল। সেই বৃষ্টিও আগামী 48 ঘন্টা অর্থাৎ আজ এবং আগামীকাল সেই বৃষ্টির পরিমাণ তীব্রতা কম থাকলেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আজও দার্জিলিং থেকে একেবারে মালদা পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই আজও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া থাকবে। তবে আজ এবং আগামীকাল এই বৃষ্টির পরিমাণ অনেকটাই কম থাকবে এবং মঙ্গলবার থেকে আবারও বাড়বে। মঙ্গল ও বুধবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে। আর দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকা, সিকিম, ভুটানেও প্রবল বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবারের পর থেকে এই প্রবল বৃষ্টি বা অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে এবং তার ফলে উত্তরবঙ্গে আবারও সপ্তাহান্তে দুর্যোগে দুর্ভোগ হতে পারে, এমন আশঙ্কার কথা শোনাচ্ছেন আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা। বেশ বিশ্বজিৎ।